ওয়েলকাম সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 12-এর আলোর প্রতিসরণ চ্যাপ্টার বা আলোর প্রতিসরণের সেকেন্ড যে পার্ট, নেক্সট যে পার্ট আমরা সেটা শুরু করব। গত ভিডিওতে আমাদের 3টে পার্ট হয়ে গেছিল, আজকে পার্ট 4। আজকে বেসিক্যালি আমরা প্রথমে শুরু করব আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই ব্যাপারটা। আলোর প্রতিফলন আমরা কিন্তু আলো ইউনিটের একদম প্রথম চ্যাপ্টার আলোর প্রতিফলন আমরা প্রত্যেকে শিখেছি, কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটা কিরকম? যদি কখনো আলো কোনো একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, দেখো ঘন মাধ্যম থেকে আলো কি লঘু মাধ্যমে যাচ্ছে, খুব সিম্পল। কি নিয়ম ছিল? ঘন মাধ্যম থেকে আলো যদি একটা আপাতন কোণে আপাতিত হয়, তাহলে সেই রশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত হবে। এবং তোমরা জানো যে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন কিন্তু আপাতন কোণ লেস দেন প্রতিসরণ কোণ হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে বেঁকে যায়। তোমরা জানো যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হবে, তখন আলোকরশ্মি কি হয়? লঘু মাধ্যমে আলোকরশ্মি যে প্রতিসৃত হবে, তে প্রতিসৃত রশ্মি কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণ লেস দেন প্রতিসরণ কোণ হয়, অর্থাৎ আই লেস দেন আর। তাহলে যদি আমি আপাতন কোণটা ধীরে ধীরে বৃদ্ধি করি, আমি আপাতন কোণটা একটু বৃদ্ধি করলাম, যত আমি আপাতন কোণ বৃদ্ধি করব, তত কিন্তু এই প্রতিসৃত রশ্মি তত কিন্তু এর প্রতিসরণ কোণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই রশ্মিটা ধীরে ধীরে কি হবে? ধীরে ধীরে এই দুই মাধ্যমে বিভেদ তলের দিকে সরে আসবে। এখন এমন একটা কোণ পেতে পারি, আমি সাপোজ এমন ভাবে পেলাম এই রশ্মিটা, যাতে করে এই রশ্মিটা দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। লক্ষ্য করো, ঠিক এই দিকে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই ব্লু কালির লাইটটা এমন একটা কোণে আপতিত হচ্ছে, যেই কোণে আপাতন হওয়ার জন্য বা যেই কোণে আপাতিত হওয়ার জন্য এই প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণ এটা কত হচ্ছে? এটা ক্ষেত্রে 90 ডিগ্রি। কত হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ এটা কিন্তু বিশেষ একটা কোণ, বিশেষ একটা আপাতন কোণ, যে আপাতন কোণের জন্য যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, তখন প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরণ কোণটা কি হচ্ছে? 90 ডিগ্রি। এক্ষেত্রে আমি নাম দিই পি কিউ রশ্মি, পি পি নাম দিই ও, এটা কিউ। তো এই রশ্মিটা কিন্তু দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে কোণ, যে কোণের জন্য এই ব্যাপারটা ঘটছে, এই কোণকে একটা নাম দেবো আমরা। কি নাম দেবো? সংকট কোণ। কি নাম দেবো? সংকট কোণ। তাই সংকট কোণের সংজ্ঞা কি বলবো? বলবো যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপাতন কোণের জন্য আলোকরশ্মিটি লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলোকরশ্মিটি লঘু মাধ্যম ও ঘন মাধ্যমে বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হয়, সেই কোণকে বলবো আমরা সংকট কোণ। সেই কোণকে কি বলবো আমরা? সংকট কোণ। এবার যদি আলোকরশ্মি আমি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত করি, লক্ষ্য করো, আমি সংকট কোণের থেকে বেশি কোণে আলোকরশ্মিকে আপতিত করলাম, ওকে, সেক্ষেত্রে কি হবে? তাহলে এই মাধ্যমে তো যতটা অবিলম্ব থেকে দূরে সরে যাওয়া সরে গেছে, এর থেকে বেশি কিন্তু সরতে পারবে না। কারণ নিশ্চয়ই একটা জিনিস খুব কমন সেন্স, কমন বুদ্ধি, যে এক্ষেত্রে এই কোণের জন্য থিটাসির জন্য এখানে প্রতিসরণ কোণ 90 হয়েছে। তাহলে যদি আমি আপাতন কোণ থিটা সির থেকে বেশি করি, এই কোণটার কোনো থিটা, এই থিটার কি? থিটাটা গ্রেটার দেন থিটা সি, তাহলে কিন্তু এক্ষেত্রে যে প্রতিসরণ কোণ হবে, সেই প্রতিসরণটা কিন্তু অ্যাটলিস্ট 90 থেকে বেশি হবে। 90 থেকে বেশি হলে সেটা কিন্তু এই এই যে এর মধ্যে থাকতে পারবে না, তখন এই রশ্মিটা আবার পুনরায় ঘনমাধ্যমে ব্যাক করবে, ঘনমাধ্যমে ব্যাক করবে, অর্থাৎ তখন কিন্তু প্রথাগত যে প্রতিসরণ সেটা কিন্তু ঘটছে না, অর্থাৎ আলোকরশ্মি কিন্তু দুই মাধ্যমে বিভেদ তল ভেদ করে আর লঘু মাধ্যমে
প্রতিসৃত হচ্ছে না, এবং এই যে কোণে আপতিত হবে প্রতিফলনের সূত্র অনুযায়ী ঠিক সেই কোণে আবার ঘনমাধ্যমে পুনরায় প্রতিসৃত হবে, প্রতিফলিত হবে, প্রতিসৃত না প্রতিফলিত হবে। তো লক্ষ্য করো, ঘনমাধ্যম থেকে আলোকরশ্মি যাওয়ার চেষ্টা করছিল লঘু মাধ্যমে, কিন্তু কি হচ্ছে, ঘনমাধ্যমে আপাতন কোণটা দুই মাধ্যমের সংকট কোণের থেকে বেশি হওয়ার জন্য ওই আলোকরশ্মিটা পুনরায় ঘনমাধ্যমে আবার প্রতিফলিত হলো। এই যে কেস, এই যে ঘটনা, তাকে বলবো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখন এটা তো একটা প্রতিফলন, সেটা বুঝলাম, বাট কেন পূর্ণ প্রতিফলন, কেন এটাকে আমি পূর্ণ প্রতিফলন বলছি, সেটা বুঝতে গেলে আমাকে একটা জিনিস বুঝতে হবে। দেখো, যখন কোন একটা আলোকরশ্মি প্রতিফলিত হয় বা প্রতিস্থিত হয়, সাপোজ এটা এই মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে, আমি বললাম এটা ঘন, এটা লঘু। কখনো কিন্তু প্রতিফলন বা প্রতিসরণ একসঙ্গে একা ঘটে না। আমি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে শুধুমাত্র প্রতিসরণ ঘটলো প্রতিফলন ঘটলো না, সেরকম হবে না। সবসময় প্রতিফলন ও প্রতিসরণ একসঙ্গে ঘটে। এর একটা পার্ট প্রতিস্থিত হলো, একটা পার্ট কিন্তু অবশ্যই প্রতিফলিত হবে। মানে আমি যে বলি এটা ইনসিডেন্ট লাইট, এটা কি রিফ্র্যাক্টেড লাইট, এটা কি রিফ্ল্যাক্টেড লাইট, এটা প্রতিফলিত হচ্ছে, এটা প্রতিসরিত হচ্ছে। অর্থাৎ এই রশ্মি কিন্তু দুটো অংশে ভাগ হয়। মানে আমি যদি বলি ইন্টেন্সিটি, তীব্রতা, তীব্রতা বলছি, তীব্রতা ছিল 100%। লক্ষ্য করো, 100% মধ্যে অত প্রতিষ্ঠিত হলো, আমি বললাম সাপোজ 40%, 60% কি হলো প্রতিফলিত। কতটা প্রতিফলিত হবে, কত প্রতিষ্ঠিত হবে, সেগুলো বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। আমি একটা জিনিস বলতে চাইছি, সবসময় প্রতিফলন বা প্রতিসরণ কিন্তু একসঙ্গে ঘটে। ঠিক আছে, এরকম হতো যে একটা রশ্মি এই দর্পণ আপাতিত হলো, এই দর্পণটা কাঁচের দর্পণ নাও তুমি, তাহলে এই দর্পণে আপাতিত হওয়ার সময় কিন্তু এই 100% যে ইন্টেন্সিটি রিফ্লেক্টেড হবে, এর কিন্তু ইন্টেন্সিটি 100% হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে এর একটা অংশ কিন্তু কি হবে, প্রতিস্থিত হবে। যদি এখানে 20% ইন্টেন্সিটি প্রতিস্থিত হয়, তাহলে বাদ বাকিটা এখানে আসবে 80%। লক্ষ্য করো, প্রতিফলন বা প্রতিসরণ দুই ক্ষেত্রেই কিন্তু কখনো 100% তীব্রতা, 100% যে ইন্টেন্সিটি, সেটা পেতে পারছি না আমি। এটা মূল রশ্মি, প্রতিফলিত প্রতিস্থিত দুটো যোগ করে 100%, কেউ কিন্তু একা একা 100% হতে পারছে না। সবসময় যে কোনো রশ্মি আপতিত হলে তার একটা প্রতিফলিত অংশ, একটা প্রতিস্থিত অংশ থাকবেই। বাট এক্ষেত্রে লক্ষ্য করো, এই যে আলোকরশ্মি আপাতিত হচ্ছে, এই আলোকরশ্মি কোনো পার্ট এইদিকে আসতে পারছে না, পুরো পার্টটাই এইদিকে প্রতিফলিত হচ্ছে। মানে 100% যদি ধরি তীব্রতা, এর তীব্রতা কিন্তু 100% হবে। অর্থাৎ এর কোনো অংশ লঘু মাধ্যমে আসতে পারছে না, প্রতিস্থিত হতে পারছে না। সেই জন্য আমি একে বলবো কি পূর্ণ প্রতিফলন। পূর্ণ মানে এর তীব্রতার পূর্ণ অংশ পুনরায় কি হলো, প্রতিফলিত হলো, যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমেই। পূর্ণ কথাটা ইউজ করবো আমার এ অর্থে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলবো? যখন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যমে সংকট কোণের থেকে বেশি কোণ আপতিত হয়, তখন ওই আলোকরশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে পুনরায় ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। এই যে ঘটনা, একে বলবো আমরা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখন এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কন্ডিশন কি? সব ক্ষেত্রে কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাবো? এর কিছু স্পেশাল কন্ডিশন আছে, আমরা দেখবো। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কন্ডিশন, শর্ত কি 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 শর্ত আছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যে একদম প্রথম কন্ডিশন তো বুঝতে পারছি যে কি হবে, আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হতে হবে, বা বিভেদ তলে আপাতিত, এই কথাটা ভালো, আপাতিত হতে হবে বা চেষ্টা করতে হবে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিস্থিত হতে হবে, মানে এই আলোকরশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিস্থিত হতে হবে বা চেষ্টা করতে হবে। মানে প্রতিসরণটা
যখন ঘটবে যেন লাইটটা অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, প্রতিসৃত হতে হবে, বা কি হবে এই দুই মাধ্যমের বিভেদ তল, সেই বিভেদ তলে আপতিত হতে হবে, নইলে কিন্তু হবে না। এটা 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর, এই ঘন মাধ্যমে যে আপাতন কোণ, ঘন মাধ্যমের আপাতন কোণ কি হবে, সংকট কোণ। কার সংকট কোণ? এই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এই দুটো কন্ডিশন, থিটা গ্রেটার দেন থিটা সি। তো এক্ষেত্রে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে হবে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের যে বিভেদ তল তার উপর আপাতিত হতে হবে। প্রতিস্থিত কথা অত অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে না, প্রতিষ্ঠিত হচ্ছে না, বাট বিভেদ তলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যে বিভেদ তল তার উপর আপতিত হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, ঘন মাধ্যমে আপাতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। এই দুটো কন্ডিশন খাটলে তাহলে কিন্তু একমাত্র আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাবো। এবং এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে অভ্যন্তরীণ বলছি কেন, যেটা আবার পুনরায় ভিতরে ফিরে আসছে, যেখান থেকে আসছিল সেখানে ফিরে আসছে, সেই জন্য অভ্যন্তরীণ কথাটা আমরা এক্ষেত্রে ইউজ করব। এখন সংকট কোণ তো বুঝলাম, তো সংকট কোণের ইকুয়েশন কি হবে আমরা একটু দেখব, সংকট কোণের সমীকরণ কি হবে, এবং এই মাধ্যমের প্রতিসারাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক কি হবে। অর্থাৎ আমি ছোট্ট করে হেডিং দিই, মিউ মানে প্রতিসারাঙ্ক ও সংকট কোণের সম্পর্ক। অনেক অঙ্ক টঙ্ক থাকে এটা দিয়ে। লক্ষ্য করো, আমি দুটো মাধ্যম নিলাম, ওকে। আমি বলছি একটা মিউ2 মাধ্যম, মিউ1 মাধ্যম, মিউ2 গ্রেটার দেন মিউ1, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। যদি কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হচ্ছে এবং এমন একটা কোণে আপতিত হচ্ছে যার জন্য আলোক রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে কি হচ্ছে, প্রতিসৃত হচ্ছে, এটা তো এর ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত হবে, 90 ডিগ্রি। কি হবে, 90 ডিগ্রি। স্নেলের সাধারণ সূত্র আমরা শিখেছি, আমরা আগের ভিডিওতে শিখেছি স্নেলের সাধারণ সূত্র থেকে পাই কি পাবো, কোন একটা মাধ্যমে প্রতিসারাঙ্ক ইনটু সেই মাধ্যমের আপাতন কোণের সাইন, সাইন থিটা সি, সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমের আপাতন কোণ বা প্রতিসরণ কোণ যা ইচ্ছে বলো, সাইন তার সাইন, সাইন আর, বা মিউ2 সাইন থিটা সি সমান মিউ1 সাইন 90, জানো তোমরা সাইন 91 বা মিউ1, বা সাইন থিটা সি সমান মিউ1 বাই মিউ2। কি লিখবো এটাকে, আমরা লিখতে পারবো 2 মিউ1, বা লিখবো 1 বাই 1 মিউ2, 1 বাই 1 মিউ2। তো কি পাচ্ছি, আমরা পাচ্ছি সাইন থিটা সি সমান 1 বাই 1 মিউ2। এটা সম্পর্ক। অনেক বইতে এটাকে এ বি দিয়ে করে, এটা এ মাধ্যম এটা বি মাধ্যম, কোনো সমস্যা নেই। যদি এ বি ধরি সেক্ষেত্রে এই কোশ্চেনটা কি হবে দেখে নাও। আমি সাপোজ এটাকে মিউ এ ধরলাম, মিউ বি ধরলাম, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ইকুয়েশন দাঁড়াবে সাইন থিটা সি সমান 1 বাই এ মিউ বি। তো এই কোশ্চেন হবে, ওকে, এটা ধরলে। এখন যদি আমি এর মধ্যে প্রথম মাধ্যম, এই মাধ্যমটা বায়ু ধরি, বায়ু ধরলে কি হবে লক্ষ্য করো, যদি প্রথম মাধ্যম বায়ু হয় তাহলে মিউ1 কত হবে, 1, কনফার্মলি 1 হবে। এবং আমি মিউ2 সমান মিউ ধরছি, আমার মিউ2 লেখার কোনো দরকার নেই, মিউ ধরবো। সেক্ষেত্রে লিখতে পারবো সাইন থিটা সি সমান, এখানে চলে এসো 1 বাই মিউ, সাইন থিটা সি সমান লিখতে পারবো মিউ। আমি এটাও লিখতে পারি, এটাও কিন্তু একটা সম্পর্ক, সাইন থিটা সি সমান 1 বাই মিউ। তো এটা হলো আমার কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, পুরো বিষয়টা ব্যাখ্যা। এবং সেখান থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কেন অভ্যন্তরীণ বলা হয়, কেন পূর্ণ বলা হয়, এবং সেখানে সংকট কোণ কাকে বলে, সংকট কোণের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক কি, সেটা কিন্তু আমি এখানে দেখালাম পুরোটাই। এবারে নেক্সট আমি যেটা আসবো,
যে এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তার সঙ্গে সাধারণ যে প্রতিফলন তার পার্থক্যটা কি সেটা আমি আসবো নেক্সট আমি আসবো সাধারণ প্রতিফলন ও আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এদের পার্থক্য। আমি বোর্ডে একটা পিকচার দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একদম প্রথম পার্থক্য কি বলবো, খুব সিম্পল প্রথম পার্থক্য যে বলতে পারবো যে আমরা যদি কোনো সিম্পল প্রতিসরণ নিই, ওকে, বা প্রতিফলন নিই, তা সিম্পল যে কোনো প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মিটা যে মাধ্যম থেকে আসুক, ঘন মাধ্যম থেকে পড়ুক বা আলোকরশ্মিটা লঘু মাধ্যম থেকে পড়ুক, সব ক্ষেত্রে কিন্তু কি হবে, সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিফলন পাবো। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি হবে, আপাতন কোণকে অবশ্যই দুই মাধ্যমে যে সংকট কোণ তার থেকে বড় হতে হবে। আচ্ছা, আর কি পার্থক্য থাকতে পারে, যে যদি যদি আমরা আলোকরশ্মি সাধারণ যে প্রতিফলন তার ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হতে পারে, বাট এর ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে এবং দুই মাধ্যমে বিভেদ তুলে আপতিত হতে হবে, তাহলেই কিন্তু সম্ভব, অন্য ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব না। আর আমি কি পার্থক্য বলতে পারি, আমি পার্থক্য বলতে পারি একটা, যে সাধারণ যে প্রতিফলন তার ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মির কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিসৃত হয়, কিছুটা শোষিত হয়। অর্থাৎ প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মির উজ্জ্বলতা কিন্তু সমান থাকে না, বাট অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে উজ্জ্বলতা সমান থাকে, কারণ অন্য কোনো ক্ষেত্র এক্ষেত্রে ঘটে না। আর সাধারণ প্রতিফলনে আয়না বা দর্পণ প্রতিফলকের প্রয়োজন হয়, এক্ষেত্রে দুই মাধ্যমে যে বিভেদন সেটাই প্রতিফলকের কাজ করে, এটা পার্থক্য। এটা আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা এখানে দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া আছে। নেক্সট লাগবে আমার যে আলো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর কিছু দৃষ্টান্ত, ওকে, বা কয়েকটি উদাহরণ। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কি কয়েকটি উদাহরণ। আমি সমস্ত উদাহরণ আমি দেখাবো না, প্রচুর আছে, আমি ওর পিকচার আমি বোর্ডে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, পড়ে নেবে। আমি দুই একটা একটু ব্যাখ্যা করছি। সাপোজ একটা গ্লাস আছে, এই গ্লাসে আমি কিছু জল নিয়েছি, অর্ধেকটা, সাপোজ এ পর্যন্ত। যদি কোন একটি ব্যক্তি গ্লাসের অন্য একটা দিক থেকে তাকায়, সে গ্লাসকে কি দেখবে, দেখো, যদি কোনো ব্যক্তি এখান থেকে গ্লাসকে দেখে, এখান থেকে লাইট পড়ছে, এখানে এই লাইট যখন এই জলতলের উপরে পড়ছে, এই এই জায়গাটা লক্ষ্য করো, তো লাইটটা কিন্তু কি হচ্ছে, তখন কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যম, জল মাধ্যম ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিসৃত হওয়ার চেষ্টা করছে। এই যে আপাতন কোণ, যদি এই আপাতন কোণটা দুই মাধ্যমের যে বিভেদ তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু এই রশ্মিটা বায়ু মাধ্যমে যেতে পারবে না, পুনরায় অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে আসবে। যদি এই জায়গাটায় কোনো একটা ব্যক্তি চোখ রাখে, ওকে, চোখ রাখলো, তো সে কিন্তু কি দেখবে, সেই লাইটটাকে সম্পূর্ণ তো চোখে আসবে, সে কিন্তু ভাববে এটা দর্পণ বসানো আছে, তার কাছে কিন্তু পুরো জলটা চকচকে একটা আয়না মতো মনে হবে। তো এটা একটা খুব ভালো একটা উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। আর কি আছে উদাহরণ, আচ্ছা, আরেকটা আছে মরীচিকা। মরীচিকা উদাহরণটা তোমরা অনেকে জানো, পড়েছো। মরীচিকা একটা মরুভূমিতে হয় গ্রীষ্মপ্রধান অঞ্চলে, একটা শীত প্রধান অঞ্চলে হয়, ওকে, দুটো একটু বেসিক ডিফারেন্স আছে। তা আমি প্রথমে মরুভূমিতে কিভাবে মরীচিকা সৃষ্টি হয় সেটা একটু আমি বলছি। দেখো, আমি প্রত্যেকটা পিকচার দিয়ে দেবো। মনে করো এই মরুভূমিতে একটা গাছ আছে, গাছ, গাছ। এক্ষেত্রে মরুভূমিতে কি হয়, নিচে বালি থাকার জন্য নিচের যে বাতাস সেটা কিন্তু বেশি উত্তপ্ত হয়। অর্থাৎ মরুভূমিতে আমি যদি বাতাসের লেয়ার তৈরি করি, সাপোজ আমি বাতাসকে অসংখ্য লেয়ারে ভাঙলাম, দেখো এগুলো বাতাসের লেয়ার, বায়ুকে আমি অসংখ্য অংশে ভাঙছি। তাহলে মরুভূমিতে নিচে বালি থাকার জন্য নিচের অংশ বেশি উত্তপ্ত হয়, অপর অংশ একটু কম উত্তপ্ত হয়। অর্থাৎ অপর অংশ কম উত্তপ্ত হওয়ার জন্য অপরের অংশগুলো প্রতিসারাঙ্ক বেশি, তার নিচের অংশ প্রতিসারাঙ্ক কম, 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 মানে বলতে চাইছি অপরের প্রতিসারাঙ্ক মিউ1, আচ্ছা নিচেরটা ধরি, আমি চাইছি নিচেরটা
μ1, μ2, μ3, μ4, μ5, μ6, μ7। তা কি হবে এক্ষেত্রে? আর লিখতে পারবো μ1 লেস দেন μ2 লেস দেন μ3 লেস দেন μ4 লেস দেন μ5 লেস দেন μ6 লেস দেন μ7। যত উপরে যাবো তত কি হবে? তত বায়ুর প্রতিসরাঙ্ক বেশি বায়ু মাধ্যমের, অর্থাৎ সেই মাধ্যমটা কি ঘন মাধ্যম। তো লক্ষ্য করো, যখন আলোকরশ্মি এই গাছের সাপোজ কোনো একটা আলোকরশ্মি গাছ থেকে আপতিত হবে, এই আপতিত হচ্ছে, তো যে কোনো আপতিত হচ্ছে, এটা কি হচ্ছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসছে, এ কিন্তু আরো অবিলম্বে দূরে সরে যাবে। অর্থাৎ দেখো, এই আপতিত হলো, একটু দূরে সরে আসবে, একটু দূরে সরে আসবে, তুই তাই না, দূরে সরে আসবে, তার সঙ্গে কি হবে? এই আপতন কোণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাচ্ছে, এই চলে আসলো, এই আসলো। দেখা গেল এখানে আসার পরে আপতন কোণটা বৃদ্ধি পেয়ে এমন হলো, সেই আপতন কোণটা এই দুটো মাধ্যমে যে সংকট কোণ তার থেকে বেশি হয়ে গেল, তার থেকে বেশি হয়ে গেল। তখন কিন্তু এইটা কিন্তু আর এই মাধ্যমে আসবে না, এই লাইটে তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঘটে সোজা বেরিয়ে যাবে। অবশ্যই যাওয়ার সময় প্রত্যেকটা মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আর সেটা বলছি না। তাহলে যখন এখানে কোনো ব্যক্তি থাকবে, সাপোজ এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে দেখছে, চোখ দিয়ে এখানে কেউ দেখছে, আমি চোখ মনে করো দেখছে, এ কি দেখবে? এ কিন্তু লাইটটাকে বাঁকা পথে দেখতে পাবে না, সে পুরো গাছের ইমেজ দেখবে নিচে, সে ভাববে এখানে একটা গাছ আছে, অর্থাৎ এর একটা উল্টো প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব সে দেখবে। এবং বায়ুর একটা হালকা প্রবাহ থাকার জন্য এই প্রত্যেকটা মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হবে, অর্থাৎ প্রতিবিম্বটা একটু কাঁপবে। অর্থাৎ সেই ব্যক্তি মনে হবে সামনে কোনো একটা জলাশয় আছে, তার পাশে কোনো গাছের প্রতিবিম্ব জলে পড়ছে, ওটা কাঁপছে। তো এটাকে আমরা এক কথায় কি বলি? মরীচিকা বলি। কি বলি এটাকে? মরীচিকা, মরুভূমির মরীচিকা বলি। এটা মরুভূমির ক্ষেত্রে এই মরীচিকা কিন্তু গরমকালে রাস্তায় দেখবে, অনেক রাস্তায় প্রচন্ড গরমে কি মনে হয় যে রাস্তা যেন দূরে কোনো জল পড়ে আছে, চকচক করছে, সেক্ষেত্রেও ওটা সেম ঘটনা ঘটে। ওকে, গরম করে রাস্তার উপরে বাতাস খুব লঘু থাকে, যত উপরে উঠবো বাতাস আস্তে আস্তে ঘন থাকে, অর্থাৎ ওক্ষেত্রেও কিন্তু অপর থেকে বাতাস রাস্তায় পড়ার আগে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, আমাদের চোখে আসে, রাস্তাকে চকচকে দেখতে লাগে। আর শীত প্রধান দেশে একই রকম কেস, বা শীত প্রধান দেশে কিন্তু নিচে বরফ থাকে, নিচে ঠান্ডা, ওপরে বাতাস একটু গরম, নিচে বাতাস ঘন, ওপরে বাতাস লঘু। একটা জিনিস বুঝবে, মরুভূমিতে কিন্তু নিচে বাতাস গরম, ওপরে বাতাস একটু ঠান্ডা। শীত প্রধান দেশে বা মেরু অঞ্চলে নিচের বাতাস ঠান্ডা, ওপরে বাতাস গরম। সেক্ষেত্রে কিন্তু পুরো উল্টো কেস হবে, সেক্ষেত্রে বস্তু কিন্তু আকাশে উঠবে। আমি পিকচার দিয়ে দেবো, দেখবে, বুঝতে না পারো কমেন্ট করবে, আমি ওটা নিয়ে আমি আবার একটা ভিডিও করব। আচ্ছা, এর যে কটা উদাহরণ আছে প্রত্যেকটা উদাহরণ আমি পিকচার আমি পাশে দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা প্রত্যেকটা পিকচার দেখবে মন দিয়ে, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। না বুঝতে পারলে কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো মোটামুটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, সংকট কোণ কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কেন অভ্যন্তরীণ বলছি, কেন পূর্ণ প্রতিফলন বলছি সেটা বুঝলাম, এবং তার সঙ্গে সংকট কোণের সঙ্গে প্রতিসরাঙ্কের যে সম্পর্ক সেটাও কিন্তু আমরা বুঝলাম। নেক্সট আমরা আসবো আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের আছে, সেটা নিয়ে শিখবো। আলোকবাহী তন্তু কি জিনিস? এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের এটা খুব বড় একটা ইনভেনশন। আজকে আমরা যে এই ডিজিটাল যুগে বাস করছি তার কিন্তু অনেকটাই জুড়ে আছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তুর সব থেকে বেশি যেটা ইউজ সেটা কিন্তু ডাটা কমিউনিকেশন, ইন্টারনেট কানেকশন, এইসব বিষয়ে। আচ্ছা, এবং তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে প্রচুর ইউজ আছে, আমরা সেগুলো আসবো পরে। এখন আলোকবাহী তন্তু কাকে বলে? খুব সিম্পল, আমি যদি সংজ্ঞাতে আসি, আলোকবাহী তন্তু খুব সরু, ভীষণই সরু। ওকে, কত সরু আমি একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে তোমরা। এর ব্যাসার্ধ 10⁻⁴ মিটার নিয়ার অ্যাবাউট, বা মোটামুটি 10⁻⁻6 মিটার, বা 10⁻⁴ সেন্টিমিটার। ভাবো, মানে এক সেমি কত?
এখান থেকে এতটা হবে 1 সেমি। 1 সেমির 10,000 ভাগের 1 ভাগ যত সরু হয় তত সরু কিন্তু আলোকবাহী তন্তু। ওকে, এটা কি দিয়ে তৈরি হয়? কাঁচ দিয়ে তৈরি হয় বা প্লাস্টিক, হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি হয়। আমি খুব সরু করে আঁকছি, এটা এরকম টাইপের দেখতে। এবং এটাকে এমন ভাবে তৈরি করা হয়, এর মধ্যে কোন একটা সিগন্যাল, সংকেত, তুমি আলোও দিতে পারো, সেটা কিন্তু ঠিক এইভাবেই ও পাস করবে। এভাবে কি হবে, তরঙ্গটা ধীরে ধীরে এক স্থান থেকে আরেকটা স্থানে সঞ্চালিত হবে বা সংবাহিত হবে। এবং এই আলোকবাহী তন্তু, এটা কিন্তু ইচ্ছে মতো বাঁকানো যায়, মানে শক্তপোক্ত না, ফ্লেক্সিবল। তুমি বাঁকিয়ে সবসময় যে কোনো দিকে মুখ করে রাখতে পারো বা যে কোনো ভাবে তুমি বাঁকাতে পারো। আচ্ছা, এবং এই যে কেস, এটা কি ঘটছে, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। এই যে সংকেত পাঠাচ্ছি, সে সংকেত কিন্তু পুরোটাই রিফ্লেক্ট করছে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এভাবে এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটাই আলোকবাহী তন্তু, অপটিক্যাল ফাইবার। এখন কিভাবে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে? বলছে এর বাইরে কিন্তু আর একটা আবরণ থাকে। আমি এটাকে পরে একটু বড় করে আঁকছি। আবরণ থাকে এটা। ভিতরে যে আবরণ, যেখানে দিয়ে আমি দেখাচ্ছি কালো কালি দিয়ে, এর যে প্রতিসারাঙ্ক ভিতরটা সেটা বেশি হয়, আর বাইরের প্রতিসারাঙ্ক কম হয়। আমি সাপোজ বাইরেরটাকে নিচ্ছি, আমি মনে করো মিউ 1, আর ভিতরটা নিচ্ছি আমি মিউ 2। তো মিউ 2 সবসময় কি হবে, গ্রেটার দেন মিউ 1। তো ভিতরেরটা ঘন মাধ্যম, বাইরেরটা লঘু মাধ্যম। তো যখন কোন একটা সংকেত বা আলো পাঠাবো, সে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসার চেষ্টা করছে। অর্থাৎ যদি আপাতন কোণটা সংকট কোণ থেকে বেশি হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অর্থাৎ ওই আলোক রশ্মি ভিতরে আবার পুনরায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য প্রতিফলিত হবে। এবং এইভাবে আবার এখানেও ঠিক একই ঘটনা ঘটবে, যদি এই অপরটা যেটা সমান্তরাল, এভাবে তরঙ্গটা এগিয়ে যাবে উইদাউট এনি লস অফ এনার্জি, এনি লস অফ ইন্টেন্সিটি। এই জন্য এটা যে একটা সংকেতকে মানে কোনো নষ্ট না করে অনেক দূরবর্তী স্থানে কিন্তু পাঠানো যায় আলোকবাহী তন্তু দিয়ে। এখন কিভাবে কাজ করে ডিটেলস আমরা একটু দেখব। আচ্ছা, ভিতরে যেটা থাকে, ভিতরটা নাম আছে একটাকে কর বলে বা মজ্জা বলে, বাইরে আবরণ বা ক্লাডিং। আমরা চিত্রে আসবো নেক্সট। দেখো, আমি কিন্তু চক মতো 3টে এঁকেছি, ব্ল্যাক কালার দিয়ে, রেড, ব্লু। ভিতরে যেটা আছে না, এর ঘনত্ব সবচেয়ে বেশি। আমি এটা মিউ 2 নিলাম। যেটা বাইরে এঁকেছি লাল কালি দিয়ে, তার ঘনত্ব ভিতরের থেকে কম। মিউ 1 নিয়েছি, মানে এটাও মিউ 1, কারণ এটা তো গোল চারিদিকে আছে। আর যেটা একদম বাইরে আছে সেটাকে বলবো আমরা মিউ 0 নিই, মিউ 0। এটা ওটাকে প্রোটেকশন করে। ওকে, এর বাইরে আরো তারের জালি থাকে শক্ত করার জন্য, সেটা আলাদা ব্যাপার, সেগুলো ওর সেফটির জন্য থাকে। এবারে কি হয়, ভিতরে যেটা আছে না, এর নাম আছে, এটাকে কি বলে, মজ্জা থাকে না, হাড়ের মজ্জা থাকে ওরকম মজ্জা, ইংলিশে কর। মজ্জার বাইরে যে থাকে তাকে বলে আবরণী। ওকে, আবরণী বা আর কি বলবো, ক্লাডিং। কি বলবো, আবরণী, আবরণী বা ক্লাডিং, CLADDING। আর যেটা আরো বাইরে থাকে ওকে বলে কি, বাফার আবরণী, বাফার আবরণী বা বাফার ক্লাডিং, সেটা বলতে পারো। এখন আমি প্রথমেই বলেছি যে সব থেকে ভিতরেরটা বেশি হবে প্রতিশতাঙ্ক, তো বাইরে এটা কত হয়, মোটামুটি অনেক রকম মান হতে পারে। আমি একটা স্ট্যান্ডার্ড মান লিখছি, মিউ 2টা 1.52 হয় অনেক ক্ষেত্রে, মিউ 1টা অনেক ক্ষেত্রে 1.48 হয়। ওকে, তো 1.52 ভিতরটা বেশি, এটা কম। যদি কোনো একটা সংকেত বা সিগন্যালকে আমি পাঠাই, একটা মুখ দিয়ে পাঠালাম, কোথায় পাঠালাম, মিউ 2 মাধ্যমে, লক্ষ্য এই জন্য আপতিত হচ্ছে আপাতন কোণটা থিটা। কিন্তু আপাতন কোণটা মিউ 2 ও মিউ 1 এদের যে সংকট কোণ তার থেকে বেশি হয়, পুনরায় কিন্তু আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ও প্রতিফলিত হবে। লক্ষ্য করো, এটার সঙ্গে এটা সমান্তরাল,
তাহলে এই কোণটা থিটা মানে এই কোণটা অবভিয়াসলি থিটা, অবিলম্ব কারণ এটাও থিটা। এখানে কিন্তু আবার এ রিফ্লেক্ট করবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এ বেরিয়ে যাবে, এটা থিটা। এইভাবে কিন্তু এই সিগন্যালটা এর মধ্য দিয়ে পাস করবে, কার জন্য? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। এখন অপটিক্যাল ফাইবার একটা খুব বড় সুবিধা আছে। কি সুবিধা? তুমি এখান থেকে বুঝতে পারবে। দেখো, আমি যদি এর সঙ্গে আরেকটা সিগন্যাল পাস করাই এর সঙ্গে, বাট সেই সিগন্যালটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফেলবো আমি। দেখো এই অ্যাঙ্গেলে ফেললাম, এই যে আপাতন কোণ সেটা কিন্তু এর সঙ্গে আলাদা। সাপোজ এটা θ1 নিলাম, তো সে কিন্তু এর সঙ্গে মিক্সিং হবে না, সে কিন্তু নিজের মতো একটা পথ তৈরি করে কিন্তু এর মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে এবং বেরিয়ে যাবে। আমি এভাবে ইচ্ছা মতো যত খুশি সিগন্যাল আমি বিভিন্ন আপাতন কোণে পাঠাতে পারি। অর্থাৎ আমি যদি তামার তার দিয়ে সিগন্যাল পাঠাতে চাই, তাহলে একটা তার দিয়ে আমি একটাই সিগন্যাল পাঠাতে পারবো। বাট অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় সুবিধা, আমি একটা তার দিয়ে অনেক প্রচুর প্রচুর সিগন্যাল আমি একটা তার দিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে আমি একসঙ্গে পাঠাতে পারবো। এটা খুব বড় সুবিধা অপটিক্যাল ফাইবার, একটা দিয়ে ডিফারেন্ট প্রচুর সিগন্যাল পাঠানো যায়। একটা উদাহরণ দিয়ে বলি, এই যে নেট কানেকশন, আমি আমার বাড়ি দিয়ে বলি, আমার বাড়িতে যে নেট কানেকশন আছে অপটিক্যাল ফাইবার নেট কানেকশন, ওই একটাই তার দিয়ে ওরা কিন্তু প্রচুর বাড়িতে নেট কানেকশন দেয়, কেবল কানেকশন দেয়। কিভাবে দেয়? তা নিশ্চয়ই ওই একটা তার দিয়ে প্রচুর সিগন্যাল, টিভি সিগন্যাল, নেটের দিয়ে ইন্টারনেট সিগন্যাল পাঠায়। পাঠানোর পর যার বাড়িতে যে মেশিন আছে সে কিন্তু সেই সিগন্যাল, সেই ফ্রিকোয়েন্সিকে বাড়িতে টেনে নেয়। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে সিগন্যাল টাওয়ার। অর্থাৎ একটা তার দিয়ে কিন্তু বিভিন্ন সিগন্যাল আমি একসঙ্গে মিক্সিং করে পাঠাতে পারছি। বাট যাচ্ছে একসঙ্গে, বাট মিক্সিং মানে সে অর্থে প্রত্যেকে মিশছে না, নিজের একটা স্বতন্ত্রতা বজায় রেখে এই সিগন্যালটা যেতে পারে। বুঝতে পারছো আমি নেক্সট কি বলতে চাইছি? আমি নেক্সট আসতে চাইছি আলোকবাহী তন্তুর ব্যবহার এবং আলোকবাহী তন্তুর সুবিধা। আলোকবাহী তন্তুর কি কি সুবিধা আছে এবং আলোকবাহী তন্তু কোথায় কোথায় আমরা ইউজ করি সেটা নেক্সট আসবো। দেখো আলোকবাহী তন্তুর ব্যবহার কি? ব্যবহার একদম ফার্স্ট বলতে পারি চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল সায়েন্সে কি হবে? যদি আমি এন্ডোস্কোপি করতে চাই বা কোলোনোস্কোপি, সেক্ষেত্রে কিন্তু দেখবে নাক দিয়ে অনেক সময় নল ঢোকায়, নল ঢুকে ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বা পেটের মধ্যে ফটো তোলে, বা ডাক্তাররা দেখতে পায়, লাইট দিয়ে দেখতে পায়। এখন যে নলটা ঢোকায় ওটা কিন্তু সম্পূর্ণ অপটিক্যাল ফাইবার, কারণ এর মধ্য দিয়ে লাইট পাঠানো যায়, ওটা সিগন্যালও পাঠানো যায়। তো এটা দিয়ে সুবিধা কি? তো অপটিক্যাল ফাইবারটা প্লাস্টিক বা তোমার হালকা সরু কাঁচ দিয়ে তৈরি, এটা ফ্লেক্সিবল। নাক দিয়ে ঢোকালে কিন্তু ওটা শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ড হবে, বাঁকবে, বেগে কিন্তু পেট পর্যন্ত পৌঁছবে, বা নির্দিষ্ট যে অঙ্গের আমি ফটো তুলতে চাই বা শরীর অভ্যন্তরে সেখানে পৌঁছাতে পারবে। তো সেটা কিন্তু খুব বড় একটা সুবিধা। তো চিকিৎসার ক্ষেত্রে এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি বা বিভিন্ন রকম ছোট ছোট অপারেশনের ক্ষেত্রে, রোবোটিক সার্জারি ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার প্রচুর প্রচুর আমরা ইউজ করি। বা শরীরের ভিতরে কোথাও নমুনা আমি টেস্ট করব, কোনো একটা জায়গায় টিউমার আছে, আমি তার একটা স্যাম্পেল বাইরে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার আমি ইউজ করতে পারি। কারণ এর মাথায় বিভিন্ন যন্ত্র থাকে, যেটা ওখান থেকে একটা নমুনা কেটে নিয়ে বাইরে বার হয়ে আসতে পারে। তাই প্রথম ক্ষেত্রে আমি আসবো চিকিৎসা ক্ষেত্রে এর সুবিধা। নেক্সট আমি কি আসবো? কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থায়, ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থায় সুবিধা কি তোমরা জানো? আমি বললাম যে ইন্টারনেট কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশনে আলোকবাহী তন্তু খুব প্রচুর প্রচুর পরিমাণে ইউজ করা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ইন্টার কন্টিনেন্টাল যে অপটিক্যাল ফাইবার লাইন, তোমরা জানো যে ইন্ডিয়ার থেকে যখন তোমরা ফেসবুক করছো বা গুগল সার্চ করছো, ওদের সার্ভার কিন্তু বিদেশে, আমেরিকা, ইউএসএ। তা ইন্ডিয়ার থেকে যখন সার্চ করছো, তো ইন্ডিয়ার যে ডাটাগুলো সেটা কিন্তু প্রথম ইউএসএ যে ফেসবুক বা গুগলের সার্ভার আছে সেখানে হিট করে ডাটাগুলো, মানে ওই কোয়ারিগুলো, সেখান থেকে সিগন্যাল এসে তোমার মোবাইলে ওইগুলো আসে। তাহলে ইন্ডিয়ার থেকে যখন ইউএসএ অনেকটা দূরে আছে, তাহলে এই ইন্ডিয়ার থেকে সমুদ্রের নিচে দিয়ে বা মহাসাগরের নিচে দিয়ে কিন্তু একটা অপটিক্যাল ফাইবার লাইন বিছানো আছে ইউএসএ পর্যন্ত, অস্ট্রেলিয়া পর্যন্ত, ইউরোপ পর্যন্ত। যে সিগন্যালটা, ওই সিগন্যাল কিন্তু অপটিক্যাল ফাইবার যেটা সমুদ্রের নিচে আছে, আন্ডার সি, তার মধ্যে দিয়ে যায়। তা সেটা কিন্তু অপটিক্যাল ফাইবার, যেটা কিন্তু ইন্টারনেট ব্যবস্থা খুব স্ট্রং ভাবে গড়ে তোলার জন্য দায়ী।
তোমরা রিসেন্ট নিউজ পড়েছো, গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে ইন্ডিয়ার চেন্নাইয়ে এই প্রথম অপটিক্যাল কেবল যে কানেকশন আন্ডার সি লেভেল সেটা চালু করেছে, যার জন্য ওখানে এয়ারটেল বা ভোডাফোন তারা কিন্তু 4G পরিষেবা চালু করতে পারবে এবং অনেক বেশি ফাস্ট ইন্টারনেট কানেকশন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেতে পারবে। সেটা কিন্তু সম্পূর্ণ অপটিক্যাল ফাইবারের একটা খুব বাস্তব উদাহরণ। আচ্ছা, আর কোন ইউজ করতে পারি? আচ্ছা, আর ফ্যাক্সে আমি ইউজ করতে পারি, ওকে, বা যে কোনো ডিজিটাল যন্ত্রপাতি তার ক্ষেত্রে কিন্তু আমরা টেলিফোন বলো বা অনেক ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারি, যেখানে আমি খুব ফাস্ট আমার গতি লাগবে, ফাস্ট আমার ডাটা ট্রান্সফার করতে হবে, সেখানে ইউজ করতে পারি। এই মোটামুটি ইউজ আমি একটা লিস্ট এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আচ্ছা, নেক্সট আমি বলি আলোকবাহী তন্তুর সুবিধা কি কি। তামার তার তো সেও তো সিগন্যাল কন্ডাক্ট করতে পারে, সুবিধা কি কি? এর সবচেয়ে বড় সুবিধা এর ব্যান্ডওয়েথ বেশি, অর্থাৎ একসঙ্গে অনেক বেশি সংকেত এ ক্যারি করতে পারে, এটা একটা সব থেকে বড় সুবিধা। আর সুবিধা কি? আর সুবিধা হলো তামার তারের তুলনায় এর দাম অনেক কম। তামার তারের তুলনায় দাম কম কেন? প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি হয়, খুবই দাম কম। আর তামার তুলনায় অনেক বেশি টেকসই, তামা কিন্তু পরিবেশে বেশি দিন টিকতে পারে না, বাট এটা প্লাস্টিক বা কাঁচ কোনো নষ্ট হবে না, অনেক দিন টিকতে পারে। আন্ডার মানে কি আর্থ মানে ভূমির মধ্য দিয়ে পাঠাও, জলের মধ্যে পাঠাও, কোনোভাবে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। হালকা, অনেক হালকা এটা। আর কি সুবিধা? এর পাওয়ার লস অনেক কম, খুব অল্প পাওয়ার এগুলো কাজ করতে পারে। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো এর অনেক প্রত্যেকটাই সুবিধা। আর সুবিধা এর মধ্যে যখন সিগন্যাল যাবে সেই সিগন্যালে কিন্তু আলোর গতিবেগে যায়, খুব ইম্পর্টেন্ট। আলোর গতিবেগে সিগন্যাল এর মধ্যে পাস করতে পারে, অর্থাৎ সিগন্যালের গতিবেগ কিন্তু আলোর গতিবেগের সমান হয়, খুব ফাস্ট এর মধ্যে দিয়ে সিগন্যাল যাওয়া আসা করতে পারে, সেটা কিন্তু এর একটা খুব বড় একটা সুবিধা। আর তামার তারে যদি আমি করি, তামার তার দিয়ে কিন্তু কানেকশন করে আমি আনলজিক মানে কি বলবো আনএথিক্যালি অবৈধভাবে আমি সেই ডাটা ইউজ করতে পারবো, বাট অপটিক্যাল ফাইবারে কিন্তু অবৈধভাবে ডাটা ইউজ করার সম্ভাবনা ভীষণই কম, মানে আমি বলতে চাচ্ছি হ্যাকিং করার সম্ভাবনা ক্ষেত্রে অনেক কম। আচ্ছা, আর আমি কি করতে বলতে পারবো এর উদাহরণ বলো তো? এই মোটামুটি এইগুলি সব উদাহরণ, উদাহরণ না সরি, এর সুবিধা তামার তারের তুলনায় এর সুবিধা, উদাহরণ এবং সুবিধা আমি লিস্ট কিন্তু আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নেবে। আচ্ছা, তাহলে অপটিক্যাল ফাইবার প্রত্যেকের মনে আইডিয়া এসছে জিনিসটা কি। এর একটা পার্ট আছে সেটা আমি একটু বলবো, যে কিভাবে অপটিক্যাল ফাইবারের আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে যখন লাইট যাবে আলোকবাহী তন্তুর গ্রহণযোগ্যতা, ওকে, গ্রহণযোগ্যতা পরিমাপ করতে পারি। দেখো কি করলাম, আলোকবাহী তন্তুর গ্রহণযোগ্যতার পরিমাপ কি করলাম, একটা অপটিক্যাল ফাইবারের একটা আমি অংশ নিলাম, এটা ভিতরের অংশ কর, বাইরেটা কি অংশ ক্লাডিং, এটা একটা বাইরে একটা মাধ্যম মিউজির মাধ্যম, এখান থেকে একটা সিগন্যাল পড়েছে মিউ থিটা জিরো কোণে আপতিত হলো, লঘু মাধ্যম যখন ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে তখন কোণটা হলো থিটা ওয়ান, ওকে। এবং এই ঘন মাধ্যম এটা এর নাম কর, এটা ক্লাডিং, এর প্রতিষ্ঠানাঙ্ক মিউ ওয়ান দিলাম বা একটা মিউ টু, যখন এখান থেকে নেক্সট মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে এই দুই মাধ্যমের সংকট কোণ বললাম আমি কত, থিটা সি। সংকট কোণ না, এক্ষেত্রে থিটা সি যে কোনো একটা কোণ, যে কোণে এই কোণটা কিন্তু সংকট কোণতে বেশি, যাতে করে এটা পুনরায় ভিতরের দিকে ফিরে আসতে পারে বা ফিরে আসছে। তো লক্ষ্য করো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করো আমরা লিখতে পারি এই দুই মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারবো কি ছিল আমাদের সংকট কোণ ইকুয়েশন, সাইন ফাই সি কি ছিল, সাইন ফাই সি ইকুয়াল ছিল, এটা কি ছিল বলো? দেখো আমি যদি স্থানের সূত্র লাগাই, এই মাধ্যমে প্রতিষ্ঠানাঙ্ক মিউ ওয়ান, এর আপাতন কোণ সাইন ফাই সি, এই মাধ্যমে প্রতিষ্ঠানাঙ্ক মিউ টু, ওর আপাতন কোণ 90 হবে। তো সংকট কোণ নিই আমি, সেক্ষেত্রে কত হবে, এটা মিউ ওয়ান সাইন ফাই সি ইকুয়াল টু মিউ টু, তো সাইন ফাই সি কত হবে, মিউ টু বাই মিউ ওয়ান, এটা লিখতে হবে। অতএব সাইন ফাই সি ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, এটা আমরা লিখতে পারবো। এবার দেখো, এবার যে চিত্র রেখেছি এই চিত্রে জিনিস একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমরা কি লিখতে পারবো, আমরা দেখো আমরা লিখতে পারবো এখান থেকে কি লিখতে পারবো, স্নেলের সূত্র থেকে
μ0 sin θ0 সমান ভিতরের ক্ষেত্রে μ1 sin θ1। আচ্ছা, এটা 1 নম্বর দিয়ে রাখি, এটা 2 নম্বর। আবার এটাও লিখতে পারবো যে এই ত্রিভুজ এ ডি, এটার নাম কোনো সাপোজ ই দিলাম, এ ডি ই ত্রিভুজের এই কোণটা θ1, এই কোণটা φc 90 ডিগ্রি। লিখতে পারবো θ1 প্লাস φc ইজ ইকুয়াল টু 90। এটা কাজ করি আমরা লিখতে পারবো এটাকে θ1 সমান 90 মাইনাস φc, বা সাইন θ1, সাইন নিচে দুদিকে, সাইন 90 মাইনাস φc ইজ ইকুয়াল টু cos φc। তাহলে এই সাইন থিটা মানটা আমি 2 নম্বর পুট করছি। সাইন θ1 এর মান 2 নম্বরে বসিয়ে পাই। কি পাবো ইকুয়েশনে? μ0 sin θ0 সমান μ1 sin θ1 মানে কত ইনটু cos φc, বা cos φc কত হবে μ0 বাই μ1 ইনটু sin θ0। এটা 2 নম্বর। 3 নম্বর দিই। এবারে 1 নম্বর ও 3 নম্বর এর বর্গ করে যোগ করে পাই। বর্গ করে যোগ করব, কি হবে? sin স্কয়ার φc প্লাস cos স্কয়ার φc সমান কত হবে? μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার, μ0 স্কয়ার বাই μ1 স্কয়ার sin স্কয়ার θ0। এর সূত্র আছে, আমরা জানি এর সূত্র 1 হবে। 1 সমান তো কি লিখবো? μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার প্লাস μ0 স্কয়ার বাই μ1 স্কয়ার sin স্কয়ার θ0। এর পরে ক্যালকুলেশন দেখো এখানে হচ্ছে, লিখতে পারবো বা μ0 স্কয়ার বাই μ1 স্কয়ার sin θ0 সমান, এদিকে নিয়ে এসো, 1 মাইনাস μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার, বা লিখতে পারবো এখান থেকে আমরা μ0 স্কয়ার বাই μ1 স্কয়ার sin θ0, স্কয়ার আছে অবশ্যই, কত হবে? দশমিক করো, μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার বাই μ1 স্কয়ার। লক্ষ্য করো μ1 স্কয়ার কেটে যাবে, কেটেই যাও, কেটে যাবে। কি পড়ে থাকবে? sin স্কয়ার θ0 কত হবে? μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার বাই μ0 স্কয়ার, বা sin θ0 কত হবে? μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার বাই μ0 স্কয়ার, তার রুট। ইকুয়েশন একটা। ওকে, এটা কার ইকুয়েশন? sin θ0 ইকুয়েশন। তাহলে শুধুমাত্র θ0 আমরা কি পাবো? দেখো, শুধু θ0 পাবো এখান থেকে, এটা উপরে লিখছি, θ0 লিখতে পারবো সাইন ইনভার্স রুট ওভার μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার বাই μ0 স্কয়ার। এটা শুধু θ0 এর ইকুয়েশন। ওকে, এই যে θ0 পেলাম, এটা কি হবে? এটা হবে আপাত অনুকোণে কি সর্বোচ্চ মান বা গ্রহণযোগ্য মান। ওকে, এটা আপাত অনুকোণে সর্বোচ্চ মান বা গ্রহণযোগ্য মান। এবারে যদি আমি বলি যে বাইরের মাধ্যমটা বায়ু মাধ্যম, বাইরের মাধ্যমটা কি বায়ু মাধ্যম, তখন কি হবে? μ0টা কি হবে? μ0টা তখন 1। যদি বলি বাইরের মাধ্যম বায়ু মাধ্যম, তাহলে কি হবে? যদি μ0 ইকুয়াল টু 1 হয়, তখন কি হবে? θ0 হবে সাইন ইনভার্স রুট ওভার μ1 স্কয়ার মাইনাস μ2 স্কয়ার। ওকে, এটা কি হবে? গ্রহণযোগ্য যে পরিমাপ, ম্যাক্সিমাম কোণ তার আপাতন কোণ তার পরিমাপ। ওকে, যাক, আশা করি প্রত্যেকে এই যে আলোকবাহী তন্তু এবং আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই দুটো পার্ট প্রত্যেকে বুঝতে পেরেছ।
আমরা নেক্সট যে পর্ব সেখানে আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। প্রিজমে যত কেস হয় সবগুলো আমরা ওখানে দেখাবো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে প্রত্যেকের সঙ্গে আবার আমার দেখা হবে।